রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল শ্রোতাবৃন্দদের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে বৈদিক অভিনন্দন, রাম ও নারায়ণ রাম নাম জানাই। আজকে এই পর্বে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলাপ আলোচনা করব তার জন্য দীপকদা উপস্থিত হয়েছেন, তাকে বৈদিক অভিনন্দন জানাই। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। আজকে আমাদের যে নির্ধারিত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, আজকে সেটা না করে আমরা আজকে এই দীর্ঘদিন যে আমাদের এই পর্বগুলো নিয়ে আমাদের চলছে ভিডিওতে, তার উপর থেকেই বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উপরেই আজকের এপিসোড। তাই যারা যারা প্রশ্ন করেছেন তাদেরকে বৈদিক অভিনন্দন, রাম ও নারায়ণ রাম জানাই এবং অন্য শ্রোতাবৃন্দদেরও জানাই। আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, মতামত জানাবেন। রাম ও নারায়ণ রাম। পার্থ বর্মন তিনি প্রশ্ন করেছেন, আমাদের এত দুঃখ ব্যথা যন্ত্রণা কেন এই ভিডিও থেকেই? তিনি বলেছেন, যারা দীক্ষা পায়নি তাদের দুঃখ যন্ত্রণা কে পরিষ্কার করবেন? এর উপর দাদা আপনি আলোচনা করুন। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। পরম পিতাকে আমার অন্তরে শতকোটি প্রণাম জানাই এবং আমাদের এই মহতি যে উদ্যোগ, গুরুর তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, একটু উপলব্ধি করার আমরা চেষ্টা করছি। আপনারা যে সবাই শুনছেন, অংশগ্রহণ করছেন এবং প্রশ্ন করছেন, এটা ভীষণ ভালো লাগছে এবং আমরাও কিন্তু সমৃদ্ধ হচ্ছি। তার কারণ আমাদের শিক্ষা জগতে একটা সুন্দর কথা আছে যে এ ম্যান ইজ নোন নট বাই দ্য অ্যান্সার হি গিভস বাট বাই দ্য কোয়েশ্চেন হি পুটস। এই বাংলা কথার অর্থ, আমরা কি উত্তর দিলাম এটার থেকেও বেশি জরুরি আমরা কি প্রশ্ন করলাম। ব্যক্তি মানুষের প্রশ্ন করাটাই প্রমাণ করে কত গভীরে, কত মননশীলতা নিয়ে সেই মানুষটি চিন্তা ভাবনা করছে। ঠাকুর কিন্তু এটাই চেয়েছে। ঠাকুর বারবার বলছেন যে আমার এই তত্ত্বগুলো নিয়ে তোমরা কাটাছেড়া করো, তোমরা বিশ্লেষণ করো, বিশ্লেষণের পথই তোমাদের পথ। পার্থ ভাইকে আমি বৈদিক অভিনন্দন, রাম ও নারায়ণ রাম জানাচ্ছি। তুমি যে প্রশ্নটা করতে চেয়েছো, তোমার প্রশ্নটা পুরোপুরি কমপ্লিট কিন্তু নেই যেটা দেখলাম, তবে আমার মনে হয় ইমপ্লাইড বলে আমরা ইংরেজিতে, তুমি যেটা প্রশ্নটা করতে চেয়েছো যে আমরা যারা পরম পিতার দীক্ষিত সন্তান, আমাদের দুঃখ কষ্ট সাফারিং দিয়ে গুরু কী করছেন, আমাদের কোটি কোটি জন্মের পাপের বোঝাটাকে তিনি হালকা করে দিচ্ছেন, তিনি আমাদের স্বচ্ছ করছেন। কিন্তু যারা বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত নন, তারাও তো সাফার করছে। এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যার সাফারিং নেই, যার দুঃখ নেই, যার যন্ত্রণা নেই? তাহলে আমাদেরটা নয় গুরু পরিষ্কার করছেন। ঠাকুর নিজে যাই বলছেন আমি ধাঙরের কাজ করছি, ঠাকুর এই শব্দটা ব্যবহার করেছেন, আমি ধাঙরের কাজ করছি। এটা নয় বোঝা গেল আমাদেরটা ঠাকুর পরিষ্কার করছেন। কিন্তু যারা বালক ব্রহ্মচারী দীক্ষিত নন, তাদের সাফারিং দিয়ে কে পরিষ্কার করিয়ে নিচ্ছেন? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি আমার সীমায়িত বোধে যতটুকু বুঝি আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ঠাকুরের তত্ত্বের আলোকে। অবশ্যই যদি কোনো ভুল থাকে, কোনো সংযোজন করার হয়, অবশ্যই পার্থ ভাই, আমি জানি না তুমি ওয়েদার ইউ আর জুনিয়র আর সিনিয়র টু মি, তুমি অবশ্যই জানাবে, আমরা সমৃদ্ধ হব। প্রথমে একটা ব্যাপার আমি একটু পরিষ্কার করতে চাই, এটা সম্পূর্ণ ঠাকুরের একদম ঘরানার কথা। কিন্তু এই যে টপিকসটা, এটা সম্পূর্ণ বালক ব্রহ্মচারী মহারাজের নিজস্ব ঘরানার বিষয়বস্তু। ঠাকুর বলছেন, তোমাদের এই যে সাফারিং, এই যে এত দুঃখ এত যন্ত্রণা, এর কারণটা কি? এর কারণ তুমি শুধু এবারই পৃথিবীতে আসনি, তুমি এর আগে লক্ষ কোটি বার এই পৃথিবীতে এসেছ এবং প্রত্যেকবারই তোমার মৃত্যু হয়েছে। কখনো পায়ে চাপা পড়ে মরেছ, কখনো স্বাভাবিক নিয়মে মরেছ, কখনো আত্মহত্যা করে মরেছ, কখনো কারোর দ্বারা নিহত হয়েছ। এইভাবে তোমার মৃত্যু হয়েছে। আর যতবার তুমি এই পৃথিবীতে এসছো ততবারই তোমার কিন্তু সঞ্চয় হয়েছে। কি সঞ্চয়? পাপ। এখানকার পরিভাষায় পাপ সঞ্চয় হয়েছে। এবং এই বোঝাটা এত, এই লোনটা, এই দেনাটা এত যে কিছুতেই তুমি আর স্বচ্ছ হতে পারছো না। কারণ যতক্ষণ না তুমি স্বচ্ছ হতে পারছো, ততক্ষণ তুমি কিন্তু প্রকৃতির যে মহান সৃষ্টি, যে উদ্দেশ্যের সৃষ্টি, সেই যে ধারা, সেই যে গতি, সেই যে গন্তব্য, সেখানে তুমি যেতে পারবে না। এখন এই পরিষ্কার করাটা আমি ছাড়া কেউ করতে পারে না। আমি তোমাদের এত বড় হিতাকাঙ্ক্ষী,
আমি তোমাদের এটাকে পরিষ্কার করে দিচ্ছি, তাই তোমাদের তো দুঃখ কষ্ট কেন না, লক্ষ কোটি জনমের সাফারিংটা আমি 60, 70, 80-র মধ্যে করিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠাকুরের নিজস্ব স্বীকারোক্তি। তাহলে এটা শুনে আমরা নয় একটা সান্ত্বনা পেলাম, একটা নয় স্যাটিসফ্যাক্টরি অবজারভেশন হলো যে আমার যে সাফারিং, আমার যে দুঃখ, আমার যে যন্ত্রণা, এটা গুরু আমাকে দিয়ে সাধনাটা করিয়ে নিচ্ছেন যাতে করে আমি স্বচ্ছ হতে পারি, মধুময় স্থানে পৌঁছতে পারি এবং আমার যাতে আর জন্ম না হয়। এটা বলছি তোমাদের শেষ জন্ম। আমরা যারা গুরু দীক্ষিত সন্তান, আমরা নয় এটা বুঝতে পারলাম, কিন্তু যারা বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত নন তারা কি করে এই উত্তরটাকে অ্যাড্রেস করবে? এই বিষয়ে আমার নিজস্ব ভাবনা এটাই যে ঠাকুরের নিজের মুখে বলা যে পরিচয়টা, যে যে ধ্বনি থেকে জগৎ সৃষ্টি সেই ধ্বনিটাই আমি, তিনি হচ্ছেন ক্রিয়েটার, তিনি স্রষ্টা, তিনি মালিক। তাহলে তার নজর সবার দিকেই রয়েছে, শুধু তার দীক্ষিত সন্তান যারা যারা তার স্পর্শ পেয়েছে তারা নয়। এই পৃথিবীতে যত জীব আছে, যত জন আছে, যত প্রাণী আছে, প্রত্যেকের দায়টা কিন্তু তার। তাই এটা বুঝে নিতে কোনো অসুবিধে হয় না যে বালক ব্রহ্মচারী মহারাজের আমরা দীক্ষিত না দীক্ষিত নই এটা ম্যাটার করছে না, তিনি তো মুক্তিদাতা। তাই তো বারীন্দ্র কুমার ঘোষ ঠাকুর সম্পর্কে বলছেন দ্য নিউ মেসায়া অব দ্য অ্যাটমিক এজ। কথাগুলো শুনলে হবে না, গভীরে যেতে হবে। দ্য নিউ মেসায়া অব দ্য অ্যাটমিক এজ, বাংলা মানে কি? আণবিক যুগের মুক্তিদাতা। তিনি তো মুক্তিদাতা। তিনি মুক্তিদাতা কাদের? শুধু তার দীক্ষিত সন্তানদের নয়, এই পৃথিবীতে যতজন আছে সবার মুক্তির পথের দিশা করাবার জন্যেই তার এই প্রথম আসা এই পৃথিবীতে। তাই তিনি কাকে কিভাবে সাফারিংয়ের মধ্য দিয়ে তৈরি করিয়ে নিচ্ছেন এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্লু প্রিন্ট। তাই আমরা যারা তার দীক্ষিত সন্তান, শুধু আমাদের সাফারিংটাই তিনি করাচ্ছেন স্বচ্ছ করার জন্য। এই ভাবনাটা ভাবলে আমার মনে হয় ঠাকুরের ক্ষমতাকে, ঠাকুরের পরিচয়কে, ঠাকুরের প্রসেসিংটাকে সীমায়িত করা হবে। ঠাকুর শুধু আমাদের জন্য নন, ঠাকুর শুধু তার দীক্ষিত সন্তানদের জন্য নন, তিনি পৃথিবীর প্রতিটি জীবের জন্য। তাই তো তিনি মুক্তিদাতা। তাই যারা তার দীক্ষিত সন্তান নন তাদেরকেও তিনি সাফারিং করিয়ে নিচ্ছেন যাতে তারা স্বচ্ছ হতে পারে। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম। আপনার এই বিষয়ের উপরে আলাপ আলোচনা খুব যথার্থ। 2 নম্বর প্রশ্ন, শিখা সানশাইন, জানি না এটা টাইটেল না এটা কোনো চ্যানেলের নাম, যাই হোক শিখাদি, আপনাকে দিদি বলেই বলছি। আপনি প্রশ্ন করেছেন জব সম্পর্কে অমূল্য মতামত জানালে খুব উপকৃত হব, এবং ঘুমের মধ্যে জবকে যে ফেলা হয় সেই ব্যাপারটা কি সেটা একটু বলবেন। রামনারায়ণ রাম। দাদা বলুন। শিখা বোন বা দিদিকে জানাই রামনারায়ণ রাম। আমি সরাসরি প্রসঙ্গে যাই। ঠাকুর বলছেন এই যে আমাদের শরীরে যে কোটি কোটি সেল আছে, কোষ আছে, এই প্রতিটি কোষের মধ্যে নিজস্ব প্রাণ, নিজস্ব চেতনা, নিজস্ব চৈতন্য আছে। এদের খাওয়ার কি? এরা কি খায়? আমরা নয় বায়োলজিক্যালি ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, কার্বোহাইড্রেট নিচ্ছি, প্রোটিন নিচ্ছি, ফ্যাট নিচ্ছি, খনিজ লবণ নিচ্ছি, কিন্তু আমাদের এই দেহ বিনা যন্ত্রে যে কোটি কোটি সেলগুলো আছে তাদের খাওয়ার কি? তাদের খাওয়ার হচ্ছে ধ্বনি। এটা প্রথম ঠাকুর বললেন, না মৌলিক চিন্তা, কিন্তু এই লাইনটা একটু লক্ষ্য করবেন সবাই, সব ঠাকুরের কথা। কোটি কোটি কোষের খাদ্য নাকি ধ্বনি, সাউন্ড। তারা খাদ্য চায়। তার আগে আমাদের বুঝে নিতে হবে জপ কাকে বলে। ঠাকুর অপূর্ব ডেফিনেশন দিয়েছেন, মন্ত্রের স্মরণ জপ, মূর্তির স্মরণ ধ্যান। আমি রিপিট করছি আবার কথাটা। ঠাকুর বলছেন মন্ত্রের স্মরণ জপ, মূর্তির স্মরণ ধ্যান। যখন আমরা ঠাকুরের দেওয়া বীজ মন্ত্রটাকে স্মরণ করছি, ইট বিলংস টু জব ক্যাটেগরি, তখন আমি জব করছি। আর যখন আমরা শুধুমাত্র আমাদের এই আজ্ঞা চক্রে গুরু মূর্তিটাকে চিন্তা করছি, তখন সেটা কিন্তু ধ্যান। এখন প্রশ্ন, আমরা যখন এই মন্ত্রটাকে বারবার বারবার চর্চা করব, চর্চায় কী হবে? প্রতিটি কোষ তারা সক্রিয় হবে, তাদের খাদ্য পাবে, এবং এর একটাই উদ্দেশ্য এই অসীম অনন্ত বিশ্বের মূল সুরের সাথে আমার সুরটাকে টিউন করে নেওয়া। তাই ঠাকুর কি বলছেন? তোমরা দিনে রাতে চলতে ফিরতে, মন বসুক না বসুক, ইচ্ছায় অনিচ্ছায়, যেখানে যে অবস্থাতেই আছো, জবটা কিন্তু চালিয়ে যেও। কেন?
ঠাকুর সেই জপের লিটারেচারের অংশে বলছেন যে যদি এটা তুমি করতে পারো তাহলে কি হবে না, নিদ্রা সমাধি তোমার জেগে যাবে, ঘুমের মধ্যে জপটা চলে আসবে। সহজ করে বলি, ঘুমের মধ্যে কি হয়, ঠাকুর বলছেন যে সারাদিন তুমি যা জপ করে যত না তুমি সঞ্চয় করতে পারছো, ঘুমের মধ্যে কি হয়, দরজাটা খুলে যায়। কেন দরজা খুলে? কারণ ঘুমেই একমাত্র মনটা স্বচ্ছতায় থাকে, ফিল্টার হয়ে যায় মনটা পুরো। এবং ঠাকুর সেখানে অদ্ভুত দৃষ্টান্ত দিয়েছেন দরজা খুলে যাওয়া বোঝাতে গিয়ে। আচ্ছা, আমরা যে নাকটা ডাকি, যে নাক ডাকে সে নিজে কিন্তু বুঝতে পারে না। যখন কেউ তাকে বলে তুই কিন্তু নাক ডাকছিলি, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছিল, সে অবাক হয়। আমি আবার নাক ডাকলাম তখন যে সাউন্ডটা হয় নাক ডাকার সময়, ঘর 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 যে সাউন্ডটা হয়, ঠাকুর বলছেন এটা মেডিকেল সায়েন্সে প্রমাণিত যে ওই রকম সাউন্ড কেউ যদি জাগ্রত অবস্থায় করে তার নাক দিয়ে এমন ব্লিডিং হবে সে মারা যাবে, তার মৃত্যু হবে। অথচ ঘুমের মধ্যে যখন সে নাকটা ডাকছে কোনো ব্যাপারই করছে না। কেন? কারণ এই দরজাটা খুলে যাচ্ছে তখন। এবং তখন যদি আমরা জবটা চলতে থাকে হাইড্রো ইলেকট্রিসিটির মতো, তাহলে কি হবে না, আমরা জাগ্রত অবস্থায় জব করলে যতটা জব আমার সঞ্চয় হবে পরমার্থ হিসেবে, তার থেকেও লক্ষ কোটি গুণ সঞ্চয় হয়ে যাবে কিন্তু যদি ঘুমের মধ্যে জবটাকে আমরা ফেলতে পারি। ঠাকুর একটা সহজ পথ দিয়েছেন। তাই তোমরা যখন রাত্রে শোবে আলাদা করে আসন করার দরকার নেই। দেখুন ঠাকুরের সব কিছুই মৌলিকত্বে ভরা। এখানকার তথাকথিত সাধক গুরু মহান ঋষিরা আলাদা করে আসনের কথা বলেছেন। ঠাকুর কোনো আসনের কথা বলেননি, কিন্তু ঠাকুর বলছেন তুমি যেখানে শোবে, যদি মাটির মধ্যে শুয়ে থাকো মাটিটা, যদি চটের মধ্যে শো চটটা, যদি মাদুরে শো মাদুরটা, যদি বিছানায় শো বিছানাটা, যদি পালঙ্কে শো পালঙ্কটা, সবই কিন্তু আসন। ওই আসনে বসে শুধু ঘুমোবার আগে এই মন্ত্রটাকে তুমি স্মরণ করো, করতে 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 তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে ইটস প্র্যাকটিস, এটা একটা আধ্যাত্মিক চর্চা, প্র্যাকটিস। যেই তুমি ঘুমিয়ের মধ্যে এটা করবে তখন কী হবে, যেমন সারাদিন আমরা যেটা চিন্তা করি, আমরা স্বপ্নে তার রিফ্লেকশন দেখি। তাই সারাদিন জব করতে করতে ঘুমের আগেও যদি আমরা জবটা করি তাহলে কি হবে, ঘুমের মধ্যে জবটা চলে আসবে। এবং যখন ঘুমের মধ্যে আমার জবটা চলে আসবে, জাগ্রত অবস্থায় জব করে আমি যতটা সঞ্চয় করছি তার থেকে লক্ষ কোটি গুণ আমাদের সঞ্চয়। এবং তখন কি হবে, ঠাকুর অদ্ভুত কথা বলেছেন। তাই আমি আজকে কিন্তু প্রারম্ভিক একটা কথা বলেছি, এটা সম্পূর্ণ ঠাকুরের নিজস্ব ঘরানার কথা বলছি। ঠাকুর বলছেন তুমি ঘরে বসে দার্জিলিংয়ের কমলা লেবু আনতে পারবে। তার মানে তুমি তখন অসম্ভবকে সম্ভব করতে পারবে যদি তুমি নিদ্রা সমাধিকে জাগাতে পারো। এটা বালকমজির মৌলিক তত্ত্ব একটা, আমরা কেউ জানতামই না যে ঘুম এক ধরনের সমাধি। খুব ইন্টারেস্টিং আলোচনা, এগুলো খুব তাত্ত্বিক বিষয়। ঘুমটা যে সমাধি এটা আমরা কিন্তু কেউ জানতাম না, কিন্তু ঘুমটা কিন্তু একটা সমাধি, নিদ্রা কিন্তু একটা সমাধি। এবং নিদ্রা সমাধিতে অনেক অসাধ্য সাধন করা যায়, গুরুর কথা। তাই নিদ্রা সমাধিকে জাগ্রত করতে গেলে সারাদিন জপটা চলবে। জপ মানে কি, মন্ত্রের স্মরণ। যখনই আমি জপটা করব আমার কোটি কোটি সেল খাদ্য পাবে। এবং সারাদিন জপ করতে করতে যখন ঘুমের আগেও আমি জপ করতে করতে শুয়ে পড়বো, রাত জাগার দরকার নেই, যেই ঘুম পাবে আমি শুয়ে পড়বো, সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে জপটা চলে আসবে, নিদ্রা সমাধি জাগরণ হবে। তখন আমি অসম্ভবকে সম্ভব করতে পারবো। আমার উপলব্ধিতে আসবে কেন সৃষ্টি, আমার প্রকৃত আবাস কোথায়, এবং সৃষ্টির মূল গতির সাথে আমার গতি এক হয়ে যাবে। তাই ঠাকুরের একটি সুন্দর বাণী রয়েছে কিন্তু সাধনার স্তরে, নিদ্রা সমাধিকে জাগাও। রাম 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 রাম। প্রশ্নের উপর খুব সুন্দর আলোচনা। এরপর 3 নম্বর যিনি প্রশ্ন করেছেন সুপর্ণা দে, তিনি প্রশ্ন করেছেন নিউ কামার যারা আসছেন তাদের ফার্স্ট পেজে ঠাকুরের তত্ত্বটা কিভাবে জানাবো, যেমন আমাদের বন্ধু পরিবার ইত্যাদি। আপনি বলুন দাদা। রাম রাম বোন, তোমাকে রাম রাম জানাচ্ছি। খুব ভালো প্রশ্ন। যারা নিউ কামার তাদের আমরা কীভাবে শুরু, একে বলা যে হাউ টু স্টার্ট, হাউ টু বিগিন। দেখো আমি একটু সহজ খুশি বলি। আচ্ছা, যে বাচ্চাটি নার্সারি স্কুলে পড়ে তাকে তো নিশ্চয়ই আমি শেক্সপিয়ারের সনেট দেব না, তাকে নিশ্চয়ই আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি দেব না, তাকে আমি একদম প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, বর্ণ পরিচয় থেকে। এটা বোঝাবার জন্য বলছি, কিন্তু এটাকে অন্যভাবে ব্যাখ্যা করো না। যারা নিউ লার্নার হয়, আমরা সবাই একদিন কী ছিলাম, নিউ লার্নার ছিলাম। আমরা প্রথমে কি রবীন্দ্রনাথ পড়েছি না শেক্সপিয়ার পড়েছি? আমরা আগে এবিসিডি শিখেছি, অ আ ক খ শিখেছি, ধাপে 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 পরপর এসছে। ঠিক সেরকম ঠাকুর সম্পর্কে নূতন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা জানতে চায়, তারা বুঝতে চায়, তাদেরকে প্রথমেই দিতে হবে
ঠাকুরের জন্ম থেকে শুরু করে তার জীবন, অর্থাৎ পরম বিস্ময় বালক ঠাকুর পার্ট 1, পার্ট 2, অথর্ড বাই পি.কে. রয়। আমি ক্যাটাগরিক্যালি উত্তর দিচ্ছি, কিন্তু যারা নতুন ঠাকুর সম্পর্কে জানতে চায় তাদের প্রথম বইটির নাম হচ্ছে পরম বিস্ময় বালক ঠাকুর। লেখক পি.কে. রায়, শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন। ঠিক আছে, তার লেখা বই, ওই বইটি দিতে হবে। কেন দিতে হবে আমার ব্যাখ্যাটাও ক্লিয়ার করে দিচ্ছি। কারণ আমি যার তত্ত্ব জানবো, আমি যার বিষয়বস্তু জানবো, যার আদর্শ জানবো, আগে আমাকে জানতে হবে তার বিগিনিংটা কেমন। পরম বিস্ময় বালক ঠাকুরের যে বিষয়বস্তুটা রয়েছে সেখানে প্রমাণ হবে তার সব কিছুই মৌলিকত্বে ভরা, সব কিছুই অভিনবত্বে ভরা, সব কিছুই অতি বিশেষে বিশেষিত। তাই নিউ কামারদের প্রথম বই পরম বিস্ময় বালক ঠাকুর পার্ট 1, পার্ট 2, এই বইটি যখন তার পড়া শেষ হয়ে যাবে তখন তার হাতে তুলে দিতে হবে ভারতীয় বেদভিত্তিক সাম্যবাদের 2টি খণ্ড, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। এই পাঠ যখন শেষ হয়ে যাবে তারপর তার হাতে তুলে দিতে হবে করাচাবুক। এই পাঠ যখন শেষ হবে তখন সে পড়বে বীরেন্দ্র কৃষ্টি পরিষদের এবং অবশ্যই অভিনব দর্শনের বিভিন্ন আকর গ্রন্থগুলো। অনলি দেন, একমাত্র তখনই ঠাকুর সম্পর্কে তার কনসেপশনটা ধীরে 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 ব্লুম করবে। আমি যে কোনো সাবজেক্ট যদি আমি জানতে চাই, আমি সবসময় রেফারেন্স দিয়ে কথা বলতে ভালোবাসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বালক ব্রহ্মচারী মহারাজের ক্ষেত্রে যারা আসছেন নিউ কামার বলছি, এই যদি কেউ কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে হয়, কমিউনিস্ট পার্টিতে হয়তো কোনো একটা ছেলে বা মেয়ে, ইয়াং জেনারেশন, তারা যোগদান করতে চায়, তাদের হাতে প্রথমেই যদি আমরা দাস ক্যাপিটাল তুলে দেই, মার্কস এবং অ্যাঙ্গেলসের কালেক্টেড ওয়ার্কস তুলে দিই, তারা কিচ্ছু বুঝবে না। তাদের আগে পড়তে হবে কার্ল মার্কসের জীবনী, কোন জায়গার থেকে কার্ল মার্কস তার এই তত্ত্বটা দিয়েছেন। সব কিছুর একটা সিস্টেম আছে, এই মেথডটা ফলো করলে আমার মনে হয় তবেই ক্লিয়ার হবে। একটা কথা বলা হয় না, আগের কাজ আগে তো তুমি করো, পরের কথা ভাবিও পরে আরও। আগের কাজ কি? আগের কাজ হচ্ছে পরম বিস্ময় বালক ঠাকুর পার্ট 1, পার্ট 2 পড়া। যেই পড়াটা শেষ হলো, একটা কনসেপশন হলো আমার, তারপরে আমি শুরু করব ভারতীয় বেদভিত্তিক সাম্যবাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। ওটা যখন আমার কমপ্লিট হলো তখন আমি ধরবো করাচাবুক, ওটা আমাদের আকর গ্রন্থ, ঠাকুরের মুখনিসৃত সমস্ত বাণী, সমস্ত তথ্য। ওটা যখন আমার শেষ হবে তখন আমি চলে যাব বীরেন্দ্র কৃষ্টি পরিষদ এবং অভিনব দর্শনের বিভিন্ন আকর গ্রন্থ। অনলি দেন বালক ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে আমার একটা কনসেপশন ক্লিয়ার হবে। এবং তোমার কথাতেই পরিষ্কার, তুমি নিউ জেনারেশন কথা বলেছো, এটা ক্রিস্টাল ক্লিয়ার যে তারা ঠাকুরের স্পর্শ পায়নি, তারা ঠাকুরকে দর্শন করেনি, তারা দীক্ষাও পায়নি। তাদের উপায় কি? আরেকটা জিনিস আমি এখানে সংযোজন করবো, এটা আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন। তারা অবশ্যই যেন মহানামটা করে এবং অবশ্যই যেন গুরু মূর্তিকে চিন্তা করে। তার কারণ যারা দীক্ষা নিয়েছে তারা নয় বীজ মন্ত্রটা পেয়েছে, যারা দীক্ষা নেয়নি ঠাকুর সেখানে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন স্মরণে রেখোতে। ভালো করে লাইনটা শুনে নাও, ঠাকুরের কথাই আমি রিপিট করছি। গুরু প্রদত্ত বীজ মন্ত্র স্মরণ করা যা, গুরু মূর্তি চিন্তা করাও তাই। নিউ জেনারেশনের জন্য এটাও কিন্তু আমার একটা সংযোজন। আমি শুধু বইয়ের কথা বলিনি, আমি কিন্তু সাধনার দিকটাও ক্লিয়ার করে দিয়েছি, কারণ এটা দৈবের ব্যাপার, পুরাপুরি স্পিরিচুয়ালিজম। এটা কিন্তু রাজনৈতিক চশমা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এখানকার চশমা, এখানকার দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই আমার সংযোজন শুধু বই পড়া নয়, সাথে সাথে তাই চাই সাধনা। এই সাধনার জন্য সে মহানাম করবে এবং অবশ্যই সে গুরু মূর্তিকে চিন্তা করবে। কারণ সে হয়তো বলতে পারে আমরা তো ঠাকুরের দীক্ষা পাইনি। আমি ক্লিয়ার করে দিচ্ছি তাদের ডাউটটা। ঠাকুর বলছেন, স্মরণ রেখোতে বলছেন, গুরু প্রদত্ত বীজ মন্ত্র স্মরণ করা যা, গুরু মূর্তি চিন্তা করাও তাই। আমার মনে হয় এইভাবে যদি নতুন প্রজন্মকে তুমি বা তোমরা গাইড করো, দে উইল গেট লাইট। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। আজকের এই প্রশ্ন উত্তরে আলোচনা এত সুন্দর, এত মনজ্ঞ হয়েছে, যা আশা করি সকল সমৃদ্ধ হবেন। আজকের এই প্রশ্ন উত্তরের পর্ব এখানে শেষ করছি। তবে শেষে একটা কথা বলবো, যারা প্রশ্ন করছেন তাদের নামগুলো আমরা পাচ্ছি, কিন্তু নামের সঙ্গে যদি কোথা থেকে করছেন এটা বলেন খুব ভালো হয়। আজকের অনুষ্ঠান পর্ব আমরা এখানে শেষ করছি। রাম নারায়ণ রাম।